আগুন জ্বলে, সামনের দিকে যেন আর এরকম আগুন না জ্বলে, আর যেন কেউ সন্তান হারা যেন না হয়, কেউ আমার মতন এতিম যেন না হয়। আপনার কাছে আমি এইটুকু দাবি চাই, আর কিছু না। আমি তো শেষ। আর ওখান যে সামনের দিকে যে ওখান যে আবার আগের মতো যে লাইন হয়েছে, যে লাইনটা ওখানে আবার আইসে, এই লাইনটা পাই করলাম সন্তুষ্ট না। এই লাইনটা পাই করলাম আমার মনের ভিতরে আরও আগুন জ্বলে। আরও কত মার বুকছেন খালি হয়। যখন আমার মেডিকেল নিচে মহিলা মেডিকেল, আমার ছেলের বিশ্রাইতে আমি গেছিলাম, তখন যাই দিয়ে এতটুকু পরিমাণ সব লাশ হয়ে রাখছে। কত মার কত ছেলে। আমার ছেলের হিজবুট ভিজা এই হাতের ছবিটি আনলে মনে হয় দেখতেন। ভুল করছি আমি, আপনাকে দেখাইতেন। এতটুকু রক্ত উঠছে। তাহলে আজকে আমার ছেলের উঠছে, কালকে আবার আপনাকে ঘরের সন্তান উঠব, সন্তানের ঘরে সন্তানের হইব। সেই সব তো আপনারা কি করবেন? তাহলে এরকম যেন আর কখনো বাংলাদেশে যেন আর না হয়। আমার মতন এতিম যেন কেউ না হয়, মাহারা যেন না হয়। আমার যেন কেমন আগুন জ্বলে এটা আমি জানি, আর কেউ জানে না। আমার একটা সন্তান, আজকে যদি আমি পাগল হয়ে যদি রাস্তায় বয়ে থাকতাম, আমার সন্তানে আমার কাঁধে করে নিত আমার মা। আমি যদি আমার অসুস্থ থাকতাম, আমার ছেলে আমার কাঁধে করে নিত। আমার ছেলে আমারে মারি দিব, সেই ছেলেরে মারি দিছে আমি। তাহলে আমার মতন মার কই আছে কোন? এরকম যেন আর কখনো না হয়। আপনারা ওই রাস্তাটা করে দেন। আপনি উঠবে এই দাবি দরকারের রাস্তায় আমার ছেলে যাই মরছে, আমরাও যাবো। আরো 10-20 জন লমু, আরো 100 জন লমু। যদি সাংবাদিক আনুক, যত মানুষ আনুক, সবার কাছে যে আমি একটা বক্তৃতা দিমু, আমি নিজে আনবো এসব মানুষ আইন, আমি একটা বক্তৃতা দিমু দেন। এরকম যেন আর জীবনে না হয়। রাস্তা করলাম এটা আবার নই আসছে, মরণের রাস্তা আবার নই আসছে। বাংলাদেশ ওর মা কিছু করতে পারে না। 18 বছর জেল খাটছে ওর মা, কিছু করা পারে না। আর ওর যে কতটুকু করবো এটা জানি। ওই মেল কারখানা দিয়ে দেয়, মশার ওষুধ দিয়ে দেয়, ওই কলেজ খুলে দেয়, ওই মসজিদ দেয়, ওই স্কুল দিয়ে দেয়, কিচ্ছুই না, কিচ্ছুই দেয় নাই। ওই বিরিয়ানি 3 ফুটা করে দেয়, আমাদের কিচ্ছুই না। তাহলে ওর মা কি করে গেছে আর ওই কি করবে এ জানা আছে। তো সামনের দিকে আপনারা অনাবান রাস্তা হেঁটে হেঁটেছে, সবাই আবার নামেন আপনারা রাস্তা, আমরা আছি আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। কারা আসলে খোঁজ নিচ্ছেন, কারা আসলে এই শহীদ পরিবার আহতদের জন্য কাজ করছেন, সেই কৃতজ্ঞতা স্বরূপ আসলে এখানে তাদের ডাকে আমাদের ছুটে আসা। সেই প্রথম থেকেই এটা অবশ্যই স্বীকার করতে হবে, জামায়াতের আমির সাহেব থেকে শুরু করে জামায়াতের প্রত্যেকজন কর্মী থেকে শুরু করে নেতারা এই শহীদ পরিবারদের আহতদের জন্য আসলে যথেষ্ট করে আসছেন। প্রমাণ হিসাবে বলি, শুধু মুখের কথা নয়, প্রমাণ হিসেবে যদি বলি যে আপনারা দেখবেন জামাত ইসলামের থেকে কিন্তু 12 খণ্ডের সম্পূর্ণ একবার ডকুমেন্টেড তালিকা করে বায়োগ্রাফির মতন যে জীবন বৃত্তান্ত শহীদদের জন্য করা হয়েছে। শুধু বাংলায় নয়, বাংলা, ইংলিশ এবং আরবি তিনভাবেই করা হয়েছে। আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, বাট প্রত্যেক শহীদ পরিবারের কাছে তাদের খণ্ড থাকার কথা। আমার কাছে 12টি খণ্ডই আছে। আমি সাহেব নিজেই আমাকে ওগুলো দিয়েছেন, ইংলিশ সহ। রাষ্ট্রের এত জটিল কঠিন কথাবার্তা আসলে আমরা আসলে বুঝি না, কিন্তু আমরা এগুলো বুঝে শুনেও আমরা জুলাইয়ের সময় রাজপথে নামি। আমরা আসলে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার, এবং এখানে একজন শহীদ আছে, শহীদ জাবির ইব্রাহিমের বাবা এখানে উপস্থিত আছে। জাবির তার বয়স তো বুঝের বয়সটাও ছিল না, সেও কিন্তু রাজপথে নেমেছিল, সেও বুঝেছিল যে বাংলাদেশে একটা পরিবর্তন প্রয়োজন। আমরা তো আসলে এই বিষয়গুলো বুঝি না, যে সংবিধান কি বলছে, কে কি বলছে, এগুলো আমাদের আসলে বুঝার বিষয়। তো আমরা আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা বর্তমান যে সরকার, আমরা আহ্বান জানাবো, মানে আপনারা দয়া করে এই বিষয়গুলো নিয়ে আপনারা কারো বাহানা করবেন না। আমি উত্তরা সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের বাবা। আসলে এতটাই গতকাল যে ঈদটা গেল, সত্যি আমরা এতটাই মর্মাহত। আমি খেয়াল করে দেখেছি আমাদের শহীদ পরিবারগুলো কতটা হতাশা, কতটা মানে নির্মম ঈদ কাটিয়েছে কালকে। আমি কালকে জামাতে ইসলামের আমিরের জামাতের সাথে দেখা করতে গিয়েছিলাম। উনি আমাকে জড়িয়ে ধরে, আমিও কান্না করছিলাম, উনিও কান্না করছিলেন কালকে। তো আসলে আমাদের এই কান্নার ভাগ কে নিবে? আমরা যখন দেখতে পাই যে সংসদে দাঁড়িয়ে কোনো নেতা যখন এরকম বলেন, জুলাইকে যখন কোনো জেন্ডারে পরিণত করে, তখন আমাদের কাছে আমরা আসলে হতাশ হই। তো আসলে আজকের এই মত বিনিময় সবাই এতটুকুই বলতে চাই যে আমাদের আসলে জীবনে আর ঈদ নাই, আমাদের এই জীবনে আর কোনোদিন ঈদ আসবে না। আমরা যারা শহীদের বাবা, শহীদের মা বা শহীদের বোন, শহীদের ভাই, আমাদের জীবনে আর কোনোদিন ঈদ আসবে বলে আমার মনে হয় না।
এই ঈদ আমাদের জন্য আসলে চিরদিনের জন্য চলে গেছে, মৃত্যু আগ পর্যন্ত আমাদের এই দুঃখবোধ আর কাটবে না। তবে যদি এই জুলাই সনদ সত্যিকার অর্থেই আজকে আমাদের দেশে এটার হতো, মানে বাস্তবায়ন হতো, তাইলে হয়তো কিছুটা হলে আমরা শান্তি পেতাম। তো আমি আশা করব যে আমাদের সাথে জামাতে ইসলাম বাংলাদেশ আমাদের সাথে থাকবেন, আমাদের এই জুলাই সনদ যেন বাস্তবায়ন হয় সেই জন্য আমাদের সাথে কাজ করবেন, আমাদের সাথে থেকে কাজ করবেন আশা করি। এবং আমরা সত্যিকার অর্থে আসলে আমাদেরকে অনেক, মানে কি বলবো, আর অনেকে আবার শিখিয়ে দেয় এইভাবে, যে এইভাবে বলেন ওইভাবে বলেন, আর মন থেকে তো ওইভাবে আসে না রে ভাই। আমাদেরকে কে আমাদের ডান পাশে আছে, কে আমাদের বাম পাশে আছে, আমরা তো বুঝতে পারি। তো আমাদেরকে শিখিয়ে দিতে হবে না কে আমাদের পাশে আছে। ফ্রম দ্য বিগিনিং কে আমাদেরকে আসলে ওইভাবে জড়িয়ে ধরছে, ওইভাবে খবর নিচ্ছে। আজকেও আমি আসলে কথা বলতে গেলে বলতেই হয়, শিবিরের 2টা ছেলে আজকে আমাকে ফোন করছে, গতকালকে শিবিরের কয়েকটা ছেলে আমাকে ফোন করছে, জামাত ইসলামের কয়েকজন লোক ফোন করছে। তো এখন আমি নাম মেনশন করে করে আসলে বলতে গেলে বলবেন যে আপনারা ক্যামেরার সামনে হয়তো আপনার ওনাদের কথা বলতেছি। আসলে অনেক সময় আসলে কি বলবো, আর যে কারা খবর নেয়, কারা আমাদের খোঁজখবর রাখছেন, এটা আসলে আশেপাশে সবাই বুঝে ফেলছে। জুলাই সনদ এইটার পক্ষে ভোট হা অথবা না, জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। সব রাজনৈতিক দল ভোটের আগে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছে, কিন্তু ভোটের জন্য। এখন অনেকে বলছে এটা সংবিধানে নাই। তো সংবিধানে কি এই নির্বাচন ছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচন? সংবিধানের নির্বাচন তো হবে 29 সালে, 12ই ফেব্রুয়ারি তো কোনো নির্বাচন হওয়ার কথা না। এই ইন্টারিম গভর্নমেন্ট যে 18 মাস ছিল, এরা কি সংবিধান অনুযায়ী ছিল? তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যদি মানেন, জাতীয় সংসদ নির্বাচন যদি মানেন, জুলাই সনদ মানবেন না, এটা কোন কথা? এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। এটা সুস্পষ্টভাবে যারা ওই সময় বলেছিল এই জুলাই সংগ্রামে আমরা নাই, এটা ছাত্রদের আন্দোলন বলে গা বাঁচাইতে চাইছিল, পরবর্তীতে আবার ক্রেডিট নিতে চাইছিল, এখন আবার ক্ষমতায় গিয়ে অনেকে এটা বেমালুম বলে যাচ্ছেন যে এটার দরকার নেই। কিন্তু এটা ছাড়া এদেশের জনগণ কেউ যদি দেশ চালাইতে চায়, জুলাই সনদকে যদি বাস্তবায়ন না করে, সংস্কার যদি বাস্তবায়ন না করে, তাইলে এটা জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা, বিশ্বাসঘাতকতার সামিল হবে। মারাত্মকভাবে মুহূর্তে মুহূর্তে বলতেন যে সংবিধান সংবিধান সংবিধান, পরে তো সংবিধান দেখে উনি চলে গেছে। তো সেই সংবিধানের কথা বলা হলে আন্দোলন তো সংবিধান মেনে হয়নি, তাহলে তো যারা আন্দোলন করেছে তারা বিদ্রোহ করেছে, সংবিধান অনুযায়ী তারা অপরাধ করেছে। তাইলে কি জুলাই সংগ্রামকে অপরাধ মনে করেন? করলে সেটা পরিষ্কার করেন যে না, জুলাই সংগ্রামটাই ছিল অবৈধ। যদি বৈধ হয়ে থাকে, যে জুলাই সংগ্রামের প্রেক্ষাপটে নেতা নেত্রীরা মুক্তি পেলেন এবং সবার ভিডিও বক্তব্য আছে, আপনারা শুকরিয়া আদায় করেছেন যে এই মাসুম বাচ্চাগুলোর আন্দোলনের কারণে আমরা আজকে মুক্তি পেয়েছি, নাজাত পেয়েছি। তো যাদের কারণে নাজাত পেলেন, যাদের কারণে মুক্তি পেলেন, তাদের চাওয়া পাওয়াটা কি? তারা বলছে যে আমরা যে সংস্কার চেয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম, এটা করেন। আসলে ইউনূস সরকার সাহেব মস্ত বড় একটা ভুল করেছেন, ফাঁদে পড়েছেন, ট্রেপে পড়েছেন। এবং এখানে আমাদের সহযোদ্ধা অনেকেরও, আমরা জানি না বুঝে তারা করেছেন না না বুঝে করেছেন। আমরা বলেছিলাম যে এই গণভোটটা আগে হোক, গণভোটের রায় কার্যকর ইউনূস সাহেব করুক এবং এর ভিত্তিতে নির্বাচন হোক। কিন্তু খুব পরিকল্পিতভাবে গণভোটটাকে জাতীয় সংসদের দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে নেওয়া হয়েছে এই কাজটাই করার জন্য। এখন যেটা করা হচ্ছে, এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া হইল না, সংবিধানে নাই বলে। আপনারা যে জাতীয় সংসদ নির্বাচন করলেন, এটা কোন সংবিধানে আছে? এক অংশ হালাল হইলো আর আরেক অংশ সাবজুডিস হয়ে গেল, হারাম হয়ে গেল। এই ডাবল স্ট্যান্ডার্ড জনগণ বুঝে না, এটা মনে করার কোনো কারণ।